বিজেপি নিজের পার্টি অফিসের জন্য 70 কোটি টাকা নিজের সরকারে চুরি করেছে। শুভেন্দুবাবু লোডশেডিংয়ে জিতে বিরোধী দলনেতা, তিনি নিজে বলেছেন আমি 2014 থেকে গোপন প্রেম করতাম অমিত শাহজির সাথে, ধরা পড়ে গিয়ে জেল খাটার ভয়ে তিনি আজকে চলে গেছেন বিজেপিতে ওয়াশিং মেশিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটা একনাথ শিন্দে যদি কেউ জোগাড় করে দেয়, আমার ডাক্তারি করে সমস্ত রোজগারে যে টাকাটা ব্যাংকে আছে যে জোগাড় করে দেবে, আমি ব্ল্যাঙ্ক চেক তার নামে সই করে দেবো। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর নরেন্দ্র মোদীর বিজেপিকে আপনি এক পংক্তিতে বসাতে পারবেন না। মানে হচ্ছে ওয়াশিং মেশিন। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন একটা ছেলে, ফচকে ছেলে, দুবাইতে ফ্ল্যাট কিনেছে, এখানে অনেক বাড়ি টাড়ি আছে, তদন্ত হবে। তদন্ত শুরু হলো। যেই ত্রিপুরাতে গিয়ে আপনাদের পতাকাটা ধরলেন, এখন তদন্তের কোনো উচ্চবাচ্য নেই। বিজেপি যদি ওয়াশিং মেশিন হয়, বড় পার্টি, পয়সা আছে, আপনারাও দোপার বাড়ি, আরএসএস তো খারাপ না। এই বক্তব্যের পর যে সংখ্যালঘু ভাই বোনরা চোখ কান বুঝে আপনাদের সমর্থন দিয়েছিল, তাদের মনে কি তৃণমূলের বিজেপি বিরোধিতা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠবে না? নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে বাংলা হান্টের এই বিশেষ অনুষ্ঠানে আমার অতিথি ডক্টর শান্তনু সেন। আমি সরাসরি শান্তনুদা একেবারে রাজনৈতিক প্রশ্নেই চলে যাই। শহর জুড়ে হোর্ডিং, 6 মাসের মধ্যে নতুন তৃণমূল। তাহলে কি এই তৃণমূলটা পচা? এই তৃণমূল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তাই এই তৃণমূলটাকে সরিয়ে আর একটা তৃণমূল আনতে হবে? দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে সব থেকে শৃঙ্খলা পরায়ণ যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে, তার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবং যদি এমন কোনো দল থেকে থাকে যে দলে বুথ লেভেলের কর্মী থেকে নেতা, মন্ত্রী, সাংসদ সবাই এক বাক্যে বুক ঠুকে বলতে পারে যে আমাদের দলে একজনই নেত্রী, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। যে কারণে আমাদের দলের বুথ লেভেল কর্মী থেকে নেতা, মন্ত্রী, সাংসদ সবাই বলেন যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে বাংলার পরিসরের বাইরে নিয়ে গিয়ে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত করছেন। এবং তিনি নিজেও বারংবার সমস্ত জায়গায় বলেন যে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বলেছেন যে নতুন তৃণমূল মানে আপনি দেখেছেন যে আমাদের দলের নেত্রী বারংবার এটা বলছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন যে জিরো টলারেন্স টু করাপশন। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষকে সাথে নিয়ে রাজনীতি করি। মানুষই আমাদের সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় ভরসা। এবং সেই কারণেই মানুষ যে ধরনের এক্সপেক্ট করে একটা রাজনৈতিক দলের থেকে, এবং আপনি দেখুন ভারতবর্ষের সমস্ত রাজ্যে আপনি যদি দেখেন, খুব কম এরকম উদাহরণ পাবেন যে প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে আগের থেকে বেশি ভোটে জিতছে। নর্মাল একটা ট্রেন্ড কি থাকে, একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে। 5 বছর কাজ করার পর তাদের কিছু লুফলস থাকে, তার জন্য মানুষ সমর্থন কিছুটা কমিয়ে দেয়। কিন্তু বাংলার ক্ষেত্রে আপনি যদি দেখেন, 34 বছরের সিপিএমকে হারানোর পর সেই সময় কিন্তু এককভাবে তৃণমূল কংগ্রেসের আসন ছিল 2011-তে 184। তারপর 5 বছর 2016 নির্বাচনের আগে নিশ্চিত করে আপনাদের মনে আছে, গিরিশ পার্কে ব্রিজ ভাঙা থেকে শুরু করে, নারদা কেলেঙ্কারি থেকে শুরু করে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার একাংশের যথেচ্ছাচার প্রচার, নির্বাচন কমিশনের পার্সিয়ালিটি, সমস্ত কিছুর পরে কিন্তু মানুষ 184টাকে নিয়ে গিয়েছিল 211-তে। এবং 2016-র পরে 2021 আরও 5 বছর বিজেপির আগ্রাসন, 2019-এ লোকসভায় 18টা সিট পাওয়া, কলের জলের মতো টাকা খরচা করা, নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতাদেরকে হেলিকপ্টারে করে ডেলি প্যাসেঞ্জারি করানো, ওয়েস্টিন সহ একাধিক 7 স্টার হোটেলে ঘর বুক করে রেখে কোটি কোটি টাকা খরচা করা, ইডি, সিবিআই, ইলেকশন কমিশনকে ডিকটেট করা হচ্ছে পোলিং এজেন্টের ক্রাইটেরিয়া কি হবে, এতটাই ম্যানিপুলেটিভ। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ আবার বললেন না, আমরা তৃণমূল কংগ্রেসের সাথে আছি। 211টা হয়ে গেল 213। এই ব্যতিক্রমী চরিত্র আপনি কিন্তু আর কোনো রাজনৈতিক দলের সাথে হার্ডলি পাবেন। তাই আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলে শেষ করব, তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
নিশ্চিত করে যার সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা মানুষকে সাথে নিয়ে মানুষের ইচ্ছা অনুযায়ী মানুষ যেটা পছন্দ করেন সেই অঙ্গীকারবদ্ধ তৃণমূল কংগ্রেসের কথা আমরা বলছি। এই যে খরচের কথা বললেন, নির্বাচন কমিশনে খরচের যে হিসাব দিতে হয় তাতে দেখা গেছে 2021-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে বেশি খরচ করেছে। একেবারে অফিসিয়াল ডকুমেন্ট, আমি কোনো বানিয়ে কথা বলছি না। 2, জিরো টলারেন্স করাপশনের ক্ষেত্রে অনুব্রত মণ্ডল বা পার্থ চ্যাটার্জির কথাই ধরলাম, যতক্ষণ 21 কোটি টাকা উদ্ধার হয়েছে তখন আপনারা বললেন যে ঠিক আছে, সাসপেন্ড কিছু করেনি, আইনের মতো চলবে। যেই সোদপুর না কোথায় ডানলপের ওখান থেকে আরো 29 কোটি টাকা হলো, 50 কোটি টাকা উদ্ধার হওয়ার পরে অভিষেক ওকে দলের সব পদ থেকে সরিয়ে দিলেন। তাহলে 21 কোটি টাকা উদ্ধার হওয়া পর্যন্ত জিরো টলারেন্স অন করাপশন ছিল না। যেই 50 কোটি উদ্ধার হলো তখনই আপনাদের করাপশনের কথাটা মাথায় আসলো। অনেকে বলছেন, শান্তনুদা আমি স্ট্রেট কাট আনসার চাই। এই ধরনের কথাগুলো কি বলবো, স্পিন ডক্টরসদের শিখিয়ে দেওয়া কথা, ঠকবাজতে গাঁও যার হয়ে যাবে। আপনার কথার উত্তরটা আমি দিচ্ছি। প্রথম আপনি যেটা বললেন সেটা তথ্যটা ঠিক নয়। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে ধনী রাজনৈতিক দল। ভারতীয় জনতা পার্টি অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি বাংলার নির্বাচনের জন্য যা খরচা করেছে সেই তথ্যটা আপনার কাছে নেই। আপনি যেটা বললেন আমি দ্বিমত পোষণ করছি। এক, আপনি জেনে রাখুন, নিশ্চয়ই খবরের কাগজ ইতিমধ্যে দেখেছেন, ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই পার্টি যারা নিজেদের 7 স্টার হোটেল তৈরি করে নিজেদের পরিচালিত সরকারের 70 কোটি টাকা চুরি করেছে। নিশ্চয়ই আপনি গতকাল দেখেছেন দিল্লিতে তাদের যে 7 স্টার হোটেল, তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে তাদের সেই 7 স্টার হোটেলের মতো যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের জন্য তাদের বকেয়া 70 কোটি টাকা বিজেপি নিজে চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, এবং 70 কোটি টাকা যাতে দিতে না হয় সেই জন্য আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নিয়ম করছে যে সমস্ত পার্টিকেই কম দিতে হবে, কারণ আর কারুর ডিউ 70 কোটি টাকার অঙ্কে নয়। ভারতীয় জনতা পার্টি, আমি নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি নয়, ছেড়েই দিলাম যে হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে। শুধু কেন্দ্রীয় যে সরকার, সেই সরকারকে যারা পরিচালনা করছে সেই বিজেপি নিজের পার্টি অফিসের জন্য 70 কোটি টাকা নিজের সরকারে চুরি করেছে। এবার আছে জিরো টলারেন্স টু করাপশন। পার্থ চট্টোপাধ্যায়, দল তাকে অব্যাহতি দিয়েছে সমস্ত পদ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন, তাকে অব্যাহতি দিয়েছেন মন্ত্রিত্ব থেকে। আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে দেখিয়েছেন, গুজরাটের মন্ত্রিসভার এক সদস্য, অর্জুন টাইটেল আপনারা জানেন, তার দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা প্রকাশ্যে তিনি এবং তার স্বামী কমপ্লেন করলেন যে ওই মন্ত্রী আমাকে বারংবার প্রলোভন দেখিয়ে আটকে রেখেছে, আনলফুলি কনফাইন করেছে এবং বারংবার ধর্ষণ করেছে। হিম্মত হয়েছে গুজরাটের বিজেপি পরিচালিত সরকারের সেই মন্ত্রীকে মন্ত্রিত্ব থেকে সরাতে? হিম্মত হয়েছে গুজরাট রাজ্য বিজেপির সেই মন্ত্রীকে দল থেকে অব্যাহতি দিতে? মিস্টার টেনি, কেন্দ্রীয় মন্ত্রী, আপনারা জানেন যখন দিল্লির বর্ডারে কৃষকরা আন্দোলন করছিল, তার গুণধর ছেলে গাড়ি চাপা দিয়ে 4 জনকে মেরে দিয়ে চলে গেল। হিম্মত হয়েছে নরেন্দ্র মোদীর সেই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরাতে? এই সেশনেও আমি দেখেছি মোদীজি যখন বক্তব্য রাখছে তিনি মোদীজির পিছনে বসে টেবিল চাপড়াচ্ছে। মমতা ব্যানার্জির হিম্মত আছে, করে দেখিয়েছেন যে কেউ যদি অন্যায় করে আমরা তার সাথে থাকি না। তাই মমতা ব্যানার্জি যেটা করে দেখাতে পারেন, ভারতবর্ষের আর কোনো রাজনৈতিক দল করে দেখাতে পারে না। শান্তনুদা, আপনারা একটা কথা বারবার করে বলেন, বিজেপি মানে হচ্ছে ওয়াশিং মেশিন। বিজেপিতে কেউ চলে গেলে তার কোনো রকম করাপশনের দাগ আর তার থাকে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। 1-1.5 বছর আগের কথা, 21-এর বিধানসভা নির্বাচনে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন একটা ছেলে, ফচকে ছেলে, দুবাইতে ফ্ল্যাট কিনেছে, এখানে অনেক বাড়ি টাড়ি আছে, তদন্ত হবে। তদন্ত শুরু হলো। যেই ত্রিপুরাতে গিয়ে আপনাদের পতাকাটা ধরলেন, এখন তদন্তের কোনো উচ্চবাচ্য নেই। বিজেপি যদি ওয়াশিং মেশিন হয়, বড় পার্টি, পয়সা আছে, আপনারাও ধোপার বাড়ি। প্রথম কথা আমি একটু আপনাকে রেকটিফাই করি, আপনি বোধহয় জানেন না তদন্তটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি।
1956 সালে তৈরি হওয়া ইডি আজ অবধি বিজেপি সরকারে আসার আগে ভারতবর্ষের কোনো শাসক দলের ড্রয়িং রুম থেকে এইভাবে রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়নি। সেই ইডি কি কেস দেখে? মানি লন্ডারিং এর কেস। ভারতবর্ষের অন্যতম সব থেকে অভিযুক্ত কে মানি লন্ডারিং এ? নারায়ণ সিং রানে। তিনি কে এখন? বিজেপির দণ্ডমুণ্ডের অন্যতম কর্তা। হেমন্ত বিশ্ব শর্মা, তিনি নাকি ভারতবর্ষের এখন অলিখিত চালিকা শক্তি। এই রাজ্যে যাচ্ছেন, সরকার ভেঙে দিচ্ছেন, ওই রাজ্যে যাচ্ছেন, সরকার ভেঙে দিচ্ছেন, মহারাষ্ট্র থেকে বিধায়কদের নিয়ে যাচ্ছেন গোয়া থেকে নিয়ে যাচ্ছেন আসাম, ঝাড়খণ্ডে সরকার ভাঙার জন্য কোটি কোটি টাকা দিচ্ছেন, আমাদের মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে। শুভেন্দুবাবু লোডশেডিংয়ে জিতে বিরোধী দলনেতা, তিনি নিজে বলেছেন আমি 2014 থেকে গোপন প্রেম করতাম অমিত শাহজির সাথে, ধরা পড়ে গিয়ে জেল খাটার ভয়ে তিনি আজকে চলে গেছেন বিজেপিতে। ওয়াশিং মেশিন, কত উদাহরণ দেব। আর রাজীব বাবুর যেটা বললেন, আপনাকে ফর ইওর ইনফরমেশন, তদন্তটা কিন্তু বন্ধ হয়নি, গতি নেই, তদন্তটা বন্ধ হয়নি। আপনারা গোয়া, মেঘালয়, আসাম, হরিয়ানা ওই জায়গাতে এক্সপ্যানশন করতে চাইছিলেন। অবশ্যই একটা রাজনৈতিক দল চাইবেই যে রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ আছে সেখানে তার গণভিত্তি বাড়াক। কিন্তু সবকটা নির্বাচনে দেখুন, এই ত্রিপুরাতে তো হলো বোধহয় 2 ভোট পেয়েছে, গোয়াতেও কহতব্য নয়। আর অশোক তানওয়ার, যিনি হরিয়ানাতে আপনাদের পতাকা নিয়েছিলেন, তিনি আবার আপে চলে গেলেন। এই যে পলিটিক্যাল ট্যুরিজম, শান্তনুদা, এটা কি ফলপ্রসূ হচ্ছে নাকি কোটি কোটি টাকা জলে যাচ্ছে? প্রথম কথা আমি একটু আপনাকে কারেক্ট করি। আপনি ত্রিপুরার নির্বাচনটা যদি বলেন, যে প্রথম নির্বাচন যেটা আমরা ত্রিপুরায় অংশগ্রহণ করেছিলাম সেটা 2% না, সেটা প্রায় 8% ভোট আমরা পেয়েছিলাম। পরবর্তী যেটা হয়েছিল সেটা আপনি বলছেন, এটা পলিটিক্যাল ট্যুরিজম না। সমস্যাটা হচ্ছে 34 বছর সিপিএমকে সরানো যায়নি কংগ্রেসকে সামনে রেখে। এবং আমি আজও মনে করি 1998 সালের 1 জানুয়ারি সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি না করতেন, আজও আমাদের সিপিএমের দাসত্ব বরণ করেই বাংলায় থাকতে হতো। ঠিক একইভাবে আপনাকে মাথায় রাখতে হবে যে এই ভারতবর্ষের মানুষ জাতীয় কংগ্রেসকে একসময় প্রায় 450 আসন দিয়েছিল। সেই জাতীয় কংগ্রেস 2G 3G কোলগেট কমনওয়েলথ কেলেঙ্কারি করে যদি এরকম জর্জরিত না হতো, সেই 450 আসনটা 2014 সালে 44-এ নেমে আসতো না। আর 2014-তে যদি কংগ্রেসের আসনটা 44-এ না নামতো, ভারতবর্ষের মানুষকে আজকে বিজেপির হাতে বিজেপির জাতা কলে এইভাবে নিষ্পেষিত হতে হতো না। প্লাস যেখানে যেখানে মানুষ ভোট দিয়ে কংগ্রেসকে সরকার গড়ার রায় দিয়েছে, সেখানে কংগ্রেস সরকারটা ধরে রাখতে পারেনি। আপনি মধ্যপ্রদেশ দেখুন, আপনি গোয়া দেখুন, একাধিক জায়গায় তারা ভয়ে বিক্রি হয়ে গেছে, পয়সার কাছে বিক্রি হয়ে গেছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সেই ভ্যাকুয়ামের জায়গাগুলোতে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসকে যেতে হয়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের প্রথম এবং প্রধান লক্ষ্য 2024 সালে ভারতবর্ষের 138 কোটি মানুষকে বিজেপির হাত থেকে মুক্তি দিয়ে একটা দ্বিতীয় রাজনৈতিক স্বাধীনতা দেওয়া। তাই তৃণমূল কংগ্রেস ছুটে বেড়াচ্ছে, যেখানে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করতে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, বিগত 7 বছরের স্ট্যাটিস্টিক যদি দেখেন, যেখানে যেখানে ডাইরেক্ট কংগ্রেস ভার্সেস বিজেপির লড়াই হয়েছে, সিংহভাগ জায়গায় বিজেপি সেখানে জিতেছে, কংগ্রেস হেরেছে। এবং বিগত 7 বছরে যেখানে যেখানে বিজেপির সাথে তৃণমূলের লড়াই হয়েছে, তৃণমূল সেখানে তাদেরকে হারিয়েছে। উদাহরণস্বরূপ আসানসোল বাই ইলেকশন, যেখানে তৃণমূল তৈরির সময় থেকে আমরা কোনোদিন জিততে পারিনি, সেখানে বিজেপি জিতেছে, মন্ত্রী হয়েছে। সেই আসানসোলের বাই ইলেকশনেও সেন্ট্রাল নির্বাচন কমিশন, আমি মনে করিয়ে দিই, রাজ্য নির্বাচন কমিশন বা মমতা ব্যানার্জির পুলিশ নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, সবকিছু তাদের মতো, তারপরেও 3,03,000 ভোটে তৃণমূলের জয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যেহেতু এক এবং অদ্বিতীয় লক্ষ্য হচ্ছে বিজেপি মুক্ত ভারত, তাই যেখানে যেখানে মনে হবে কোথাও একটা ভ্যাকুয়াম, সেখানে বিজেপিকে ধাক্কা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস গেছে, ভবিষ্যতেও যাবে। মহাত্মাঘাতক নাথুরাম গডসের মতাদর্শগত উত্তরসূরি যারা, তাদেরও কিছু কিছু ভালো লোক আছে। আরএসএস তো খারাপ না। এই বক্তব্যের পর যে সংখ্যালঘু ভাই বোনরা চোখ কান বুঝে আপনাদের সমর্থন দিয়েছিল, তাদের মনে কি তৃণমূলের বিজেপি বিরোধিতা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠবে না? অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল আজও আমাদের মনে পড়ে। তিনি কালীঘাটের 34B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসে মমতা ব্যানার্জির মায়ের সাথে দেখা করেছিলেন।
আপনি কি মনে করেন যে সেই অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর বাজপেয়ী আর নরেন্দ্র মোদী আর অমিত শাহর বাজপেয়ী বিজেপি এক? আপনি কি মনে করেন যে বিজেপির সেই সময়ের কর্তা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন নরেন্দ্র মোদীকে গুজরাটের দাঙ্গার পর যে তুমি রাজধর্ম পালন করো, আপনি কি মনে করেন যে তারা আজকে রাজধর্ম পালন করছে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বলেছেন। নাথুরাম গডসের কথা বলছেন, যারা নাথুরাম গডসের পুজো করে, সম্প্রতি দেখেছেন বিজেপি পরিচালিত একটা রাজ্যে তারা সাভারকারকে নিয়ে সিলেবাসে লিখেছে, কে সাভারকার? যিনি আন্দামানের জেলে ব্রিটিশ রাজের কাছে মুচলেখা দিয়ে সারেন্ডার করেছিলেন। সেখানে বিজেপি শাসিত রাজ্যে সিলেবাসে পড়ানো হচ্ছে বাচ্চাদের যে সাভারকার জেলে থাকাকালীন বুলবুল পাখির ডানায় চড়ে ভারত ভ্রমণে বেরোতেন। এটা পড়ছে কারা? এটা সেই রাজ্যে ছোট ছোট ছেলেমেয়েরা পড়ছে। এই হচ্ছে আজকের দিনের বিজেপি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছেন যে আপনার মিডিয়াতে, আমার প্রফেশনে, সমস্ত প্রফেশনে কিছু ভালো লোক থাকে, কিছু ব্ল্যাক শিপ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলেছেন। আমি আবার বলি, অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর নরেন্দ্র মোদীর বিজেপিকে আপনি এক পংক্তিতে বসাতে পারবেন না। আমার শেষ প্রশ্ন শান্তনুদা, ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন ফেনোমেনন বা নতুন সিনড্রোম হয়েছে, সেটা হচ্ছে একনাথ সিন্ধে সিনড্রোম। আপনাদের দলেও নাকি অনেক একনাথ সিন্ধে আছে, গোকুলে বাড়ছে তারা, সবাই ফিডব্যাক দিচ্ছে যে আমিও তৈরি আছি একনাথ সিন্ধে হতে। সুকান্ত মজুমদার তো স্বীকার করেছেন, তিনি তো হতাশ, সেই জন্য ডাক দিয়েছেন, এসো ভাই সিপিএম, এসো ভাই কংগ্রেস, আমাদের সাথে হাত মেলাও, আমরা তৃণমূলের সাথে লড়ে পারছি না। আর তাই তো তিনি বলেছেন যে এই বাংলাতে একজন একনাথ সিন্ধে দরকার। আমি ব্যক্তিগতভাবে ডক্টর শান্তনু সেন হিসেবে বলছি, আজকে একটা চ্যালেঞ্জ প্রকাশ্যে আমার বক্তব্য যারা শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটা একনাথ সিন্ধে যদি কেউ জোগাড় করে দেয়, আমার ডাক্তারি করে সমস্ত রোজগারের যে টাকাটা ব্যাংকে আছে, যে জোগাড় করে দেবে, আমি ব্ল্যাঙ্ক চেক তার নামে সই করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে এটা সম্ভব নয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শান্তনুদা। এতক্ষণ কথা বললাম বিশিষ্ট চিকিৎসক, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন।